1500 শতকে বাংলাদেশে প্রথম রাজধানী করেছিলেন ঈসা খাঁ। সেই ঈসা খাঁর প্রথম রাজধানীতে আমরা যাব পানাম নগরীতে। চলুন তাহলে ঘুরে আসি সেই পানাম নগরীতে। আপনারা কিন্তু পিছনের যে পুরো ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আসলে ঈসা খাঁর সেই 1500 শতকের সময় আমাদের বাংলার রাজধানী। আকাশের অবস্থা খুবই নাজুক ছিল। টিপটিপ বৃষ্টিতে ছুটে চলছি পানামের পথে। পানাম নগরে যেতে জনপ্রতি খরচ হতে পারে বাসে 100 থেকে 150 টাকা পর্যন্ত। ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়া যেতে হবে, যার এসি বাসে টিকিটের মূল্য 80 থেকে 90 টাকা এবং নন এসিতে 50 থেকে 60 টাকা নিতে পারে। মোগরাপাড়া চৌরাস্তায় নেমে সিএনজিতে উঠে যেতে হবে এবং সিএনজিতে বা অটোরিকশাতে জনপ্রতি ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। এভাবে আপনারা খুব সহজেই যেতে পারেন ঢাকা থেকে। এবং পানাম নগরে প্রবেশ করার জন্য আপনার টিকিটের মূল্য দিতে হবে মাত্র 20 টাকা। আমরা এখন চলে এসেছি মোগরাপাড়া চৌরাস্তায়। যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা। আমরা এখান থেকে গাড়ি করে পানামের দিকে রওনা দেব। 30 টাকা দিয়ে একটা অটো নিলাম। পানামের পথের দূরত্ব মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার। যেতে যেতে সোনারগাঁও উপজেলার আশেপাশে গ্রামীণ রাস্তা আর পাকা পাকা দালান দেখছিলাম। আবার মনের ভিতর একটা অজানা আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমি তো এখন প্রাচীন বাংলার রাজধানী শহরে আছি। মোগরাপাড়া দিয়ে পানামে গেলে আপনার হাতের ডানে পড়বে বাংলাদেশের অন্যতম জাদুঘর। একদিন আমি এই জাদুঘরও ঘুরিয়ে দেখাবো আপনাদের। দুচোখ ভরে দেখছি আর ছুটে চলছি পানাম নগরের দিকে। দেখতে দেখতে পানামের কাছাকাছি চলে এসেছি। এই সেই প্রাচীন নগর, দেখেই যেন আগেকার প্রাচীন যুগে ফিরে যাচ্ছি। দুইজন 40 টাকা দিয়ে টিকিট কেটে নগরে প্রবেশ করব। হঠাৎ চোখে ভাসল প্রবেশপথের বামে পানামের ইতিহাস নিয়ে একটি মোজাইক লেখা বই। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁওয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতললক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতললক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। পানাম শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও 3 দিকের খালবেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁয়ের একটি উপশহর ছিল, যদিও প্রত্যেকটা পুল এখন বিলুপ্ত প্রায়। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। আপনারা কিন্তু পিছনের যে পুরো ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আসলে ঈশা খাঁর সেই 1500 শতকের সময় আমাদের বাংলার রাজধানী। আপনারা সবাই এটা কম বেশি এসেছেন, আমরা আজকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। বৃষ্টির দিন, তারপরও কিছু করার নাই, কষ্ট করেই আমরা পরিবেশটা দেখাবো আপনাদেরকে। এদিকে হচ্ছে আপনার একেবারে শেষ প্রান্ত, এদিক থেকে আমরা ঢুকেছি, এটা হচ্ছে মেইন গেটটা। আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা পরিত্যক্ত বাড়ি যা হিন্দুদের আমলেই ছিল, সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ, যার প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ খুবই নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি ও বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির ভিতরে আছে উন্মুক্ত উঠান। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল, 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া। নগরীকে জলাবদ্ধমুক্ত রাখতে করা হয়েছে খালের দিক ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরান টাকশাল বাড়ি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের নিয়ে আসেন ও বসবাস শুরু করেন, শুধুমাত্র যারা ব্রিটিশদের সহায়তা করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী
যারা ব্রিটিশদের সহযোগিতা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বৃষ্টির দিন কি করব, আসলে ভ্রমণটা এত ভাল লাগে। আমরা কইলাম দোকান মোকান বন্ধ করে চল মামা ঘুরে আইসা বসছি। আসলে আজকের দিনের মধ্যে একটা মজাটা কি জানেন, বৃষ্টি তো পোলাপানের উৎপাত নাই, ভিড়ে মজা পাইতেছি। যদিও ভিজতেছি অনেক, খারাপ লাগতেছে, তারপরেও এইসব দৃশ্যের মধ্যে খারাপ লাগার কোনো ইস্যু নাই। বর্তমানে পানাম নগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতেই থাকে। ফলে আস্তে আস্তে তা আশপাশ লোকের দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো 10 থেকে 15 বছরের ইজারা দেওয়া হয় এবং পরে নবায়ন করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে 2004 সালে আর ইজারা নবায়ন করা হয় না। পানামনগরের মূল প্রবেশপথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানামনগরের বাড়িঘরগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে ঘুমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে, ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে, ভেঙে পড়েছে সিঁড়ি ও দেয়াল। অনেক বাড়ির সিরামিক টাইলস ভাঙন ধরেছে, খিলান ধরেছে মরিচা, কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা। এমনকি 2005 সালে দুটো বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। এখন প্রায় 40টি বাড়ি রয়েছে পানামে। একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে, যার চারিদিকে একতলা ও দোতলায় দর্শকের বসার ব্যবস্থা আছে। পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো। মোগরাপাড়া চৌরাস্তা থেকে যখন একটা অটো নিলাম, অটোওয়ালা বাইকে জিজ্ঞাসা করলাম, দাদা কত করে? ভিতরে ঢুকতে উনি বললো 50। আমার তো মাথায় হাত, এত টাকা নাই, সাথে 100 টাকা লাগবে। বললাম বন্ধুরা, তুমি গিয়া টিকিটটা কাটো, আমি একটু ফুটেজ মুটেজ করছি। পিছনের অংশটা দেখতে পাচ্ছেন, পিছনের অংশটা হচ্ছে শাকিব খান রে চিনে না, বাংলাদেশে কিং খান শাকিব খান। শাকিব খানের প্রিয়তম মুভির এখানে কয়েকটা দৃশ্যই আমরা পাইছি, দেখছি। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুর ঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন। তবে সংস্কার কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানালেও সংস্কার কার্যাবলীতে সন্তুষ্ট হতে পারেননি অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিক। অনেক ভবনকে সংস্কারের নামে মূল স্থাপত্য সৌন্দর্য ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ। বিশেষজ্ঞ দল বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হলে এ জাতীয় ভুল হতো না বলে অনেকে মত প্রকাশ করেছেন। তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলে অনেকের অভিযোগ রয়েছে। যেমন সংস্কার কার্যক্রমে 100 বছরের পুরান কাশীনাথ ভবনের
পুরান অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে। তাছাড়া অতীতের ছোট ও চ্যাপ্টাকৃতি ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমানের বড় আকারের ইট। এই যে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানাম নগরীর এই দিক থেকে বের হওয়ার একটা রাস্তা, সর্বশেষ বের হওয়ার একটা রাস্তা। আপনারা যারা একেবারে ওই দিক থেকে ঢুকবেন, হ্যাঁ, ঘুরতে ঘুরতে একেবারে সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখতে দেখতে আপনারা এই দিক দিয়ে বের হয়ে যাবেন। আমি যে দিকের অংশটা দেখাইছি এই দিক দিয়ে বের হয়ে যেতে পারেন। আপনি ইচ্ছে করলে এই দিক থেকেও ঢুকতে পারেন, আবার যদি ইচ্ছে করেন এই দিক থেকেও ঢুকতে পারেন। কিন্তু সর্বশেষ আপনাকে কাউন্টার কিন্তু এইটা, এখান থেকে কাউন্টার 20 টাকা নেবে, হয়তো কালের পরিবর্তনে 30 টাকা হইতে পারে। এ ভাইরা থাকবে, চেক করে ভিতরে ঢুকবেন আর খালি ছবি তুলবেন, ভিডিও করবেন।